ক্ষমতা যাদের হাতে তারাই তো বিনা দাওয়াতে পাকিস্তানে বিরিয়ানি খেতে যায়। বর্তমান ভারতবর্ষের আকাশে এমন একটা কালো মেঘ উঠেছে যেখানে যারাই শাসক তারাই শোষক, যারাই ক্ষমতায় আছে তারাই দেশকেই শেষ করছে। ভারতবর্ষের ওপরে কেউ চোখ তুলে গাদ্দারি করার, হামলা করার আগে যেন একবার নয় হাজার বার ভাবতে বাধ্য হয়, ঠিক না বেঠিক? কেউ কেউ তো বলছে যে শুধুমাত্র বিহারের ভোটের ইমোশনাল ব্ল্যাকমেল করবে বলেই পহেলগামে হামলা হয়েছে। অনেকে বলছে, অনেকে এটাও বলছে বিহারের ভোটের পরে আলোচনা বন্ধ হয়ে যাবে। আমরা সেটাও দেখছি, অলরেডি আলোচনা দেশ জুড়ে ঠান্ডা ঘরে চলে গেছে। তো এত বড় নিকাম্মা, এত বড় অসভ্য, এত বড় বেকার যে আমার দেশের একটা কোনো কল্যাণ করতে পারেনি। আজকে আমার ভারতবর্ষের চতুর্দিকের ভৌগোলিক পরিবেশ দেখুন। চীন আমার দেশের দুশ্মন, পাকিস্তান আমার দেশের দুশ্মন, নেপাল আমার দেশের দুশ্মন, শ্রীলঙ্কা আমার দেশের দুশ্মন। চতুর্দিকে যারা আছে তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব নাই। বাংলাদেশের সঙ্গে যদিও বন্ধুত্ব ছিল, এই অসভ্য বর্বর এই বেকার সরকার আসার পরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেল। যদি আমার চতুর্দিকে গ্রামের প্রতিবেশী আমার দুশ্মন হয়, তাহলে বাইরে থেকে যে খুশি এসে প্রতিবেশীর সহযোগিতা নিয়ে আমাদের ক্ষতি করা সহজ হবে না? হবে না? প্রকাশ্য দিল্লির রাজপথে তাদেরকে এমন মর্মান্তিকভাবে শাস্তি দেওয়া হতো যাতে করে কোনোদিন কেউ না ভারতীয়দের ওপরে জুলুম করার স্বপ্ন আর কেউ দেখে। কিন্তু দুঃখের বিষয়, ক্ষমতা যাদের হাতে তারাই তো বিনা দাওয়াতে পাকিস্তানে বিরিয়ানি খেতে যায়। ক্ষমতা যাদের হাতে তাদের বন্ধু তো এখনো পাকিস্তানের সঙ্গে কারেন্টের সাপ্লাই দিয়ে পয়সা ইনকাম করছে। এজন্য সন্ত্রাসবাদীরা 300 কিলোমিটার আগিয়ে এসে ধর্ম জিজ্ঞেস করে 26 জন নিরীহ ভারতীয় শুধু মারা গেছে তা নয়, তাদের সন্তানগুলো আজকে বেসাহারা। কি ভাবছেন গভর্নমেন্ট তাদেরকে দেখবে? আমরা দেখেছি ওই কাশ্মীরেই 40 জন ভারতবর্ষের সেনা পুলওয়ামায় আক্রান্ত হয়েছিল সন্ত্রাসবাদীদের হামলায়। 300 কেজির ওপরে RDX নিয়ে আসা হয়েছিল। 6 বছর হয়ে গেছে, এখনো কোনো হিসাব হয়েছে? এখনো কোনো বিচার হয়েছে? কেন? আমরা দেখছি বর্তমান ভারতবর্ষের আকাশে এমন একটা কালো মেঘ উঠেছে যেখানে যারাই শাসক তারাই শোষক, যারাই ক্ষমতায় আছে তারাই দেশকেই শেষ করছে। আর আজকে আমরা দুর্বল। ভারতবর্ষে 3 শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ এত উপরে উঠে গেছে তাদের নিচের দিকে তাকাবার সময় নাই, তারাই তো দেশকে খরিদ করছে। যারা আমাদের কেন্দ্র সরকারের বন্ধু, আপনারা সব নামগুলো জানেন। দ্বিতীয় শ্রেণী হলো যারা মিডিল ক্লাস, তারা ওপরে উঠার জন্য এত ব্যস্ত, দেশ ধ্বংস হয়ে যাচ্ছে তাদের কোনো খেয়াল নেই। নেতাদের চামচাগিরি করে করে শুধু অবৈধভাবে কন্ট্যাক্ট লবো, টাকা ইনকাম করব, এই চিন্তায় পেরেশান, দেশকে নিয়ে ভাবার সময় নাই। তৃতীয় আরেকটা শ্রেণী যারা অবশ্যই ভারতবর্ষের জন্য জীবন মরণ আজও লড়ছে, কিন্তু দুঃখের বিষয় তারা একেবারে মাটিতে পড়ে থাকা লোক। তারা না বললে কেউ শোনে না, তাদের লড়াই করার ক্ষমতা আছে না, তাদের অর্থ পাওয়ার আছে না, রাজ পাওয়ার আছে। সেই শ্রেণীটার সংখ্যা কিন্তু ভারতবর্ষে বেশি। আজকে এই যে পহেলগামে যে হামলাটা হলো, পহেলগামের হামলাকে আমরা নিন্দা জানিয়েছি, কিন্তু পুরো দেশ জুড়ে আন্দোলন চলছে। আজ বাংলাতেও আমরা আন্দোলন করছি। একটাই আমাদের দাবি, আপনি পাকিস্তানে গিয়ে হামলা করেছেন, আপনাকে সাধুবাদ জানাই, কিন্তু আপনার হামলায় নাকি শোনা যাচ্ছে আবার পাঞ্জাবের মধ্যেও যে হামলা করে দিয়েছে, নিজের দেশে গিয়েই হামলা করে ফেলছেন। এটা কি ব্যাপার? এটা একটু বোঝার দরকার আছে। তবে আপনাকে আমরা শ্রদ্ধার সাথেই জানাচ্ছি, আমার দেশের উপরে যারা বারবার হামলা করছে তাদের সঙ্গে
সমস্ত রকম সম্পর্ক বিচ্ছেদ করতে হবে এবং যারা আসামি তাদেরকে উপযুক্ত শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। আপনারা কি একমত তো নাকি? এইটা যতদিন না হচ্ছে আমাদের এই আন্দোলন প্রত্যেকটা দেশবাসীকে করা দরকার। মনে রাখবেন আমরা ভারতীয়, হ্যাঁ আমার ধর্মীয় কালচার, আমি মুসলমান, আমি ইসলামের অনুসারী। কেউ হিন্দু, কেউ আদিবাসী, কেউ শিখ, কেউ পাঞ্জাবি, কেউ গুজরাটি, কেউ মারাঠি, কেউ বাঙালি, কেউ বিহারি। আমরা বিভিন্ন ভাষা, বিভিন্ন ধর্মের মানুষ, কিন্তু আমরা মানুষ। অতএব মানুষের উপরে জুলুম হচ্ছে, এটা দেশের প্রাইম মিনিস্টার সেইটাকে নিয়ে বিহারে ভোট প্রচারে চলে যাচ্ছে। কেউ কেউ তো বলছে যে শুধুমাত্র বিহারের ভোটের ইমোশনাল ব্ল্যাকমেল করবে বলেই পহেলগামে হামলা হয়েছে। অনেকে বলছে, অনেকে এটাও বলছে বিহারের ভোটের পরে আলোচনা বন্ধ হয়ে যাবে। আমরা সেটাও দেখছি, অলরেডি আলোচনা দেশ জুড়ে ঠান্ডা ঘরে চলে গেছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আদর্শ আছে, আমরা কোনো জিনিস তাড়াহুড়ো করে ধরি না। কেন? আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে তাড়াহুড়ো কাজ করা শয়তানের কাজ। আমরা সবকিছুকে ধরি বুঝে সুঝে আস্তে আস্তে ধরি। যত দিন যায় গরম বাড়ে, যেমন বুলেট গাড়ি, বুলেট চাপেন তো নাকি? হ্যাঁ, যত দেরি হবে ওর গরম বাড়বে, যত প্যাসেঞ্জার উঠবে গরম বাড়বে, ও থামতে জানে না। তাহলে সুন্নাত ওয়াল জামাত যে কোনো জিনিসকে ধরে কিছুদিন ধরে ঘেটে ফেলে দিলে এরা করে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা লক্ষ্য, ধরো তার শেষ পর্যন্ত চলো। এই চিন্তা নিয়ে আজ আমরা এখান থেকে পহেলগামের সেই অসহায় বোনেদের এবং তিনার সন্তানদের পরিবারেরকে সমবেদনা জানিয়ে কেন্দ্র সরকারকে জানাই, আপনি অবশ্যই নিকাম্ম অপদার্থ সরকার, তার তো প্রমাণ পুরো দেশবাসী বুঝছে। কিন্তু এরপরও আপনাকে বলছি, দেশের যেখানে ব্যাপার আসে সেখানে আমরা আপনাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করছি, কিন্তু আপনাকে প্রকৃত আসামিদের ঘরে খুঁজেছেন, খুঁজে তাদেরকে উপযুক্ত শাস্তি মৃত্যুদণ্ড প্রকাশ্য দিতে হবে, যাতে করে আগামী দিন সে পাকিস্তানি হোক আর দেশের মধ্যে গাদ্দার হোক, ভারতবর্ষের ওপরে কেউ চোখ তুলে গাদ্দারি করার, হামলা করার আগে যেন একবার নয় হাজার বার ভাবতে বাধ্য হয়। ঠিক না বেঠিক? আজকের এই প্রোগ্রাম দ্বিতীয় ওয়াকফ 2025 কালা কানুন, তার প্রতিবাদে আমরা ওয়াকফ কালা কানুনকে মানি না। কেন মানি না? এক তো আমার ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছেন, যে আঘাত দিবার অধিকার ভারতবর্ষের কারো নাই। আপনি প্রাইম মিনিস্টার হতে পারেন, আপনি আমার ভারতের রাজা নয়, আপনি প্রধানমন্ত্রী হতে পারেন, আপনি ভারতবর্ষের কোনো মালিক নয়। ভারতবর্ষে আমরা সবাই রাজা। আমরা আমাদের মধ্য থেকে কেউ বেশি যাকে পছন্দ করে, যার পক্ষে লোক বেশি যায়, সে ক্ষমতার আসনে বসে শুধু দেশ ও দেশবাসীকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। তাই এই যে ওয়াকফ কালা কানুন, এ কানুন যেমন ধর্মের বিরুদ্ধে, পাশাপাশি আপনাদেরকে জানাই এই কালা কানুন হচ্ছে আমার ভারতবর্ষের সংবিধানকে বুড়াগুল দেখিয়ে সংবিধান বিরোধী একটা আইন তৈরি করেছে। তাহলে আমাদের লড়াই একদিকে যেমন সংবিধানকে বাঁচানো, আর একদিকে লড়াই আমাদের ওয়াকফ সম্পদ, ইসলামের ঐতিহ্য, এটাকে বাঁচানো। এই দুই লড়াই কিন্তু আমরা নেমেছি। তবে আজকে এই যে গ্রামগঞ্জে হচ্ছে, এর একটা কারণ আছে, এর কারণটাও বলে যায়। এর কারণ হচ্ছে আমরা যদি 50% পুরুষ হই, 50% কিন্তু মায়ের জাত নারীদেরও জানা দরকার ওয়াকফটা কি, তাদেরও অবদান আছে না নাই? কেন আমার দেশের সংবিধান আমাদেরকে এমন একটা অস্ত্র দিয়ে গেছে, ওই অস্ত্র 5 বছর ছাড়া ছাড়া একবার করে ধার দিবার সুযোগ পাওয়া যায়। ওই অস্ত্র আমার মা বোনেদের হাতে আছে না নাই? তাদেরকেও একটু জানানো দরকার। তাই প্রথমে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছোটখাটো কর্মীদের দ্বারা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হয়েছে। তারপরে সময় তো একেবারে পাওয়ার মতো আমার নয়,
এর মধ্যে থেকেই কিছু কিছু সময় দিয়ে বিভিন্ন জায়গায় ওয়াকফ কালা কানুনটাই কি করতে চাইছে এটা যেমন একটু আলোচনা, পাশাপাশি আপনাদেরকে ডিসিপ্লিন শিখিয়ে, ছোট করছি না, ডিসিপ্লিন জানেন, তারপর আলোচনার দরকার আছে না নাই, জানিয়ে আস্তে আস্তে আমরা শহরতলিতে উঠব, তারপরে শহরে যাব, তারপরে আমাদের টার্গেট কলিকাতা হলো পশ্চিম বাংলার রাজধানী, আমাদের ক্ষমতা এই জায়গায়, আমরা কলিকাতায় যাব, তারপরে ভিন্ন রাজ্য থেকেও তারা আন্দোলন করছে, সবাই এক জায়গায় হয়ে একটা দিন আমরা অবশ্যই দিল্লির বুকেও আগামী দিন ইনশাল্লাহ যাব। আপনারা রাজি আছেন তো নাকি? রাজি আছেন তো নাকি? মনে রাখবেন, ত্যাগ স্বীকার করতে না পারলে, সংগ্রামের রাস্তায় শক্তভাবে জমে থাকতে না পারলে কখনোই বিপ্লব আসেনি। আমার দেশকে 200 বছর ধরে ব্রিটিশ শাসন করছিল, ওই 200 বছরের ব্রিটিশের গোলামি থেকে আমার ভারতবর্ষকে আজাদ করতে গিয়ে খুনের সময় খুন দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে, সব কিছু উৎসর্গ করতে হয়েছে, তারপরে কিন্তু ভারতবর্ষ স্বাধীন হয়েছে। সেই 77 বছর স্বাধীনতার পরে আজ আমার ভারতবর্ষের কালো আকাশে এমন একটা কালো মেঘ 2014 সাল থেকে বসলো, একটার পর একটা আইন করছে, যে আইনটা সম্পূর্ণ দেশ বিরোধী, দেশের সংবিধান বিরোধী, দেশের নাগরিকদের ক্ষতি করছে। শুধু বিশ্বগুরু বলে কোটি কোটি টাকা খরচ করে বিদেশে গিয়ে ফটো তুলে ঘুরে আসছে, কিন্তু এত বড় নিকাম্মা, এত বড় অসভ্য, এত বড় বেকার যে আমার দেশের একটা কোনো কল্যাণ করতে পারেনি। আজকে আমার ভারতবর্ষের চতুর্দিকের ভৌগোলিক পরিবেশ দেখুন, চীন আমার দেশের দুশ্মন, পাকিস্তান আমার দেশের দুশ্মন, নেপাল আমার দেশের দুশ্মন, শ্রীলঙ্কা আমার দেশের দুশ্মন, চতুর্দিকে যারা আছে তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব নাই। বাংলাদেশের সঙ্গে যদিও বন্ধুত্ব ছিল, এই অসভ্য বর্বর এই বেকার সরকার আসার পরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেল। যদি আমার চতুর্দিকে গ্রামের প্রতিবেশী আমার দুশ্মন হয়, তাহলে বাইরে থেকে যে খুশি এসে প্রতিবেশীর সহযোগিতা নিয়ে আমাদের ক্ষতি করা সহজ হবে না? হবে না? আজকে পুরো দেশটাকে মিটাতে লেগেছে। এই জায়গায় একজন দেশের নাগরিক হিসাবে আপনার ধর্মীয় পরিচয় কি, আপনার ধর্মীয় কালচার কি, আপনার ধর্মীয় ভাষা কি, ওটা আপনার কাছে থাকুক। মনে রাখবেন, এখন দেশ বাঁচাতে হবে আমাদের ঘরে, সংবিধান বাঁচাতে হবে আমাদের ঘরে, ওয়াকফ বাঁচাতে হবে আমাদের ঘরে। এই আগামী দিন আদিবাসীরা আমাদের সঙ্গে আসতে চায়, মতুয়া ভাইয়েরা আমাদের সঙ্গে আসতে চায়, দলিতরা আসতে চায়, বিভিন্ন হিন্দু মহলে শিক্ষিত লোকেরা আসতে চায়, তাই মহল তৈরি করা হচ্ছে। সব জায়গায় এক স্টাইলে চললে হবে না, মুক্তাদায়ে হাল বুঝতে হবে, মুক্তাদায়ে হাল বুঝতে হবে। এ লড়াই শুধু মুসলমানদের লড়াই নয়, এ লড়াই প্রত্যেকটা দেশপ্রেমিকের লড়াই। তারা আমাদের সঙ্গে আসতে চাইছে, তারা আমাদের সঙ্গে বসতে চাইছে, তারা আমাদেরকে সাথে নিতে চাইছে। তাই আমাদেরকে ভাবতে হবে, আমাদের সামাজিক যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।